সময়যাত্রা ও একটি প্রবাদ, যেমন কন্যা রেবতী তেমন পাত্র গদাহাতি। ভাবছেন সময়যাত্রার মতো কল্পবিজ্ঞানের বস্তুর সঙ্গে কিভাবে বাংলা একটি প্রবাদ জুড়ে গেল? সেই কাহিনীতে আসছি ক্রমশ। কিন্তু এই যে প্রবাদ, এর একটি পাঠান্তর আছে, যেমন কন্যা রসবতী তেমন পাত্র মাধব তাঁতি। অর্থাৎ খুব খারাপ একটা জোড়া, খারাপ অথচ মানানসই, ব্যঙ্গার্থে এইরকম তুলনা করতে গিয়ে আমরা এই প্রবাদের ব্যবহার করে থাকি। খুঁজলে হয়তো আরও দু একটা পাঠান্তর পাওয়া যাবে, কিন্তু আমি যেটি বললাম, যেমন কন্যা রেবতী তেমন পাত্র গদাহাতি, এটি আদি প্রবাদ এবং এর অর্থ ওই খারাপ জড়ি নয়, খুব মানানসই জড়ি। তো সেই কাহিনীও বলবো, কিন্তু তার আগে একটু সময়যাত্রা সম্পর্কে ধারণা দিই। সময়যাত্রা অর্থাৎ এমন যাত্রা যাতে আপনি অতীতে বা ভবিষ্যতে পৌঁছাতে পারবেন। আপনি ভাবছেন যে এ তো অবাস্তব জিনিস, অবাস্তব আলোচনা। ধীরে ধীরে এগোই। প্রথমত, 1895 খ্রিস্টাব্দে H.G. ওয়েলস তিনি একটি উপন্যাস লেখেন। উপন্যাসটির নাম ছিল দ্য টাইম মেশিন। ইংরাজি উপন্যাস, সারা পৃথিবীতে ব্যাপক সাড়া ফেলেছিল এই উপন্যাস। এবং এখান থেকে সময়যাত্রার ধারণা মানুষের মনে ব্যাপকভাবে আসে। বিজ্ঞানীরা উঠে পড়ে লাগেন যে এরকম কি একটা যন্ত্র বাস্তবে তৈরি করা যাবে, যেখানে দেখানো হচ্ছে যে যন্ত্রের সাহায্যে নায়ক ভবিষ্যতের পৃথিবীতে চলে যাচ্ছে। তবে এই 1895 খ্রিস্টাব্দের যে ধারণা H.G. ওয়েলস দিলেন, সেটি সময়যাত্রার প্রথম ধারণা নয়। এর আগে 1888 খ্রিস্টাব্দে তিনি অর্থাৎ H.G. ওয়েলস এটি ছোট গল্প লেখেন এই সময়যাত্রার নিরিখে, কিন্তু সেটিও প্রথম ধারণা নয়। তার আগে প্রচলিত ছিল একটি রূপকথার কাহিনী, হয়তো আপনারা সেই কাহিনী পড়েছেন। এক রাখাল তার গরুর পাল নিয়ে সন্ধেবেলা যখন ফিরবে দেখতে পেল একটি গরু কম। খুব চিন্তিত হয়ে পড়ল, মালিক তো বকবে। খোঁজাখুঁজি করতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে এক গুহা। সেই গুহায় ঢুকে রাখাল দেখে মায়াবী পরিবেশ। সেখানে চলছে নাচ গানা, খানা পিনা, কত লোক আমোদ প্রমোদে মত্ত। রাখাল যেন কিরকম মোহিত হয়ে সেও তার মধ্যে মত্ত হয়ে গেল। নাচ দেখতে আরম্ভ করলো, গান শুনতে আরম্ভ করলো, খাওয়া দাওয়াও করলো, আর তারপর একসময় ঘুমিয়ে পড়লো। সকালবেলা যখন ঘুম ভাঙছে, দেখছে আশপাশে কেউ কোথাও নেই। বেরিয়ে এসে দেখছে বাইরের পৃথিবীটা পুরো বদলে গেছে। গরুর পাল নেই। আরও একটু এগিয়ে দেখে গ্রাম বদলে গেছে। অনেক খুঁজে খুঁজে রাজবাড়িতে এসে দেখে রাজবাড়ির সেই জলুস নেই। রাজবাড়ির থেকে বহু দূরে যে কুঁড়ে ঘরে সে আর তার বুড়িমা থাকতো, সেই কুঁড়ে ঘরটা খুঁজে পাওয়া গেল না। অনেক ঘুরতে ঘুরতে এক অতি বৃদ্ধ লোকের সাক্ষাৎ যখন সেই রাখাল বালক পেল, সেই অতি বৃদ্ধ বললেন, তুমি তো অনেক কাল আগের কথা শোনাচ্ছ বাপু। সেই বুড়ি তো তার ছেলের দুঃখে কেঁদে কেঁদে কবেই মরে গেছে। অর্থাৎ সেই গুহা এমন এক গুহা যেখানে কয়েক ঘন্টা পৃথিবীতে কয়েক বৎসর কেটে গেছে, কয়েক দশক কেটে গেছে, কয়েক শতক কেটে গেছে। তো সময়ের গতিবেগ যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতো, তাহলে সময়যাত্রা করা খুব সহজ হতো। আসুন একটু আলোচনা করি যে সময়যাত্রা
এটা কি বাস্তবে সম্ভব নাকি শুধুমাত্র কল্পবিজ্ঞানের বইতেই থাকবে? একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি বিজ্ঞানের ভাষা। আমি জানি আমার দর্শক বন্ধুরা বিজ্ঞানের ছাত্র অনেকেই নন, এবং যারা ছিলেন তাদের সেসব বই পোকায় কেটেছে কিংবা আলমারির মাথায় তোলা আছে। তাদের সবার কথা চিন্তা করে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ধরা যাক একটা বস্তু, একটু দেখাই, কি দেখাই হাতের কাছে, এই 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 মোবাইল ফোন। এই মোবাইল ফোন, এটা একটা বস্তু, এটা আছে। এই বস্তুটা, এই মোবাইল ফোনটা আছে এটা বলতে পারছি তার কারণ এর একটা দৈর্ঘ্য আছে, এর একটা প্রস্থ আছে, আর এর একটা উচ্চতা আছে। অর্থাৎ একটি বস্তু তখনই বলা যাবে বস্তুটি আছে যখন তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। এখন এই বস্তুর ওপর নিচে যদি চাপ দিতে আরম্ভ করি, প্রচুর চাপ দিতে আরম্ভ করি, তাহলে কি হবে? একটু কল্পনা করুন, এই চাপ দেওয়ার ফলে বস্তুটির উচ্চতা ক্রমশ কমতে থাকবে। চাপ যদি বাড়িয়ে যায়, উচ্চতা কমতে থাকবে, এবং এক সময় কল্পনা করুন উচ্চতা যদি 0 হয়ে যায়, তখন বস্তুটা আর থাকবে না। একইভাবে যদি দৈর্ঘ্য বরাবর চাপ দিই, সেই একই ঘটনা ঘটবে। প্রস্থ বরাবর চাপ দিলেও একই ঘটনা ঘটবে। অর্থাৎ একটা বস্তুর অস্তিত্ব তখনই থাকবে যদি তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে, অর্থাৎ 3টে মাত্রা থাকে। যে কোনো বস্তু হচ্ছে ত্রিমাত্রিক। বিজ্ঞানীরা বললেন না, এই যে মোবাইল ফোন, এটা এক সময় ছিল না, ভবিষ্যতে এক সময় থাকবে না। সুতরাং একটা বস্তুর অস্তিত্ব নির্ভর করছে 4টে জিনিসের উপর: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং সময়। অর্থাৎ বস্তু ত্রিমাত্রিক নয়, বস্তু চতুর্মাত্রিক। এখন আমরা দৈর্ঘ্য বরাবর অনায়াসে যতদূর খুশি যেতে পারি, প্রস্থ বরাবর অনায়াসে যতদূর খুশি যেতে পারি, উচ্চতা বরাবর চেষ্টা করলে বেশ খানিকটা যেতে পারি, লাফাতে পারি, সিঁড়ি দিয়ে উঠতে পারি, গাছে উঠতে পারি, বেলুন, হেলিকপ্টার, রকেটের সাহায্যে অনেক উপরে উঠতে পারি। মোট কথা পারি। তো যদি দৈর্ঘ্য বরাবর যাওয়া যায়, প্রস্থ বরাবর যাওয়া যায়, উচ্চতা বরাবর যাওয়া যায়, তাহলে সময় বরাবরও যাওয়া যাবে। উচ্চতা বরাবর যেতে যেরকম যন্ত্র লাগে, সময় বরাবর যেতেও যন্ত্র লাগবে। তা কিভাবে যাওয়া যাবে? ফিরে আসি আবার সেই গল্পে, যেখানে গুহাতে কয়েক ঘন্টায় পৃথিবীতে কয়েক দশক কেটে গিয়েছিল। অর্থাৎ গুহার কয়েক ঘন্টা, পৃথিবীতে কয়েক দশক। এই যে আমি এই সময় মালদহ শহরে এই শুটিং করছি, এখানে সকাল 9টা থেকে সকাল 10টা, 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় দিল্লি শহরেও কি 1 ঘন্টা? নিউ ইয়র্কেও কি 1 ঘন্টা? ঢাকা শহরেও কি 1 ঘন্টা? আপনারা বলবেন হ্যাঁ নিশ্চয়ই 1 ঘন্টাই তো। আমিও বলবো তাই তো, 1 ঘন্টাই তো। কিন্তু আইনস্টাইন বললেন সময়ের গতি সর্বত্র সমান নয়। সময়ের গতি নির্ভর করে বেশ কয়েকটা বিষয়ের উপর। তার মধ্যে একটি বিষয় হচ্ছে গতিবেগ। যেমন দুটো ট্রেন পাশাপাশি যদি ছুটে, একটি ট্রেনে যদি আপনি সওয়ার হয়ে থাকেন, পাশের ট্রেনটিকে দেখবেন তার গতি অতি সামান্য,
প্রায় কি স্থির হয়ে আছে। কিন্তু যদি বিপরীতমুখী দেখেন, দেখবেন ঝড়ের বেগে অন্য ট্রেনটি পার হয়ে গেল। কিন্তু বাস্তবে তা নয়। সময়ের গতিও তাই, সময়েরও একটা নির্দিষ্ট গতি আছে। আমরা যদি গতিশীল হতে পারি, তাহলে দেখা যাবে যে সময়ের গতিটা অনেক কমে গেছে। অর্থাৎ গতিশীল অবস্থায় যদি চলি, তাহলে আমার যে সময় কাটছে পৃথিবীতে, সেই সময় তার চেয়ে বেশি দৈর্ঘ্যের সময় পার হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বললেন, যদি আলোর গতিবেগে যাওয়া যায়, তাহলে আমরা ভবিষ্যতে পৌঁছাতে পারব। যদি আলোর গতিবেগে 1 বৎসর কাল কাটানো যায়, তাহলে পৃথিবীতে 100 বৎসরের বেশি সময় কেটে যাবে। সুতরাং বিজ্ঞানের উন্নতি হলে ভবিষ্যতে যাত্রা করা যাবে। আচ্ছা, বিষয়টা আরেকটু সহজ করা যায় না? বিষয়টা আরেকটু সহজও করা যায়। যেমন, এই গতিবেগ ছাড়া সময়ের গতি নির্ভর করে মাধ্যাকর্ষণ শক্তির উপরে। অর্থাৎ পৃথিবীতে সময়ের যা গতিবেগ, চাঁদে সেই গতিবেগ নয়, বৃহস্পতি গ্রহে সেই গতিবেগ নয়। চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি কম। আপনি যদি চাঁদে 50 বৎসর কাটিয়ে পৃথিবীতে ফেরেন, পৃথিবীতে 50 বৎসর 1 সেকেন্ডের মতো সময় পার হবে। অর্থাৎ আপনি 1 সেকেন্ড অতীতে ফিরতে পারবেন। আপনি যদি বৃহস্পতি গ্রহে 10 বছর কাটিয়ে আসেন, তাহলে পৃথিবীতে 2 থেকে 3 মিনিট ভবিষ্যতে পৌঁছাতে পারবেন। কিন্তু বড্ড বেশি মূল্য দিতে হচ্ছে এর জন্য। এমন কোনো গ্রহে পৌঁছাতে হবে যার মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি, যেখানে অতি অল্প সময়ে পৃথিবীতে অনেকটা সময় পার হয়ে যাবে। তাহলে সেখানে যদি একটু সময় পার করে আসি, পৃথিবীতে কয়েক হাজার বছর পার হয়ে যাবে। এমন যদি একটা যন্ত্র নির্মাণ করা সম্ভব, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি, সেই যন্ত্রে কিছুক্ষণ সময় কাটিয়ে এসে পৃথিবীতে দেখা যাবে অনেক বছর পার হয়ে ভবিষ্যতে পৌঁছে গেছি। তত্ত্বগতভাবে এখনো পর্যন্ত সম্ভব। বাস্তবে কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছেন কিনা জানা নেই। কিন্তু এতে গেল ভবিষ্যৎ যাত্রার কথা। অতীত যাত্রা কি সম্ভব? H.G. ওয়েলসের গল্পেও উপন্যাসের নায়ক অতীতে যাননি। অতীতে গেলে একটা বড় সমস্যা হবে। আপনি অতীতে 500 বছর পূর্বে গিয়ে আপনার পূর্বপুরুষকে যদি হত্যা করে আসেন, তাহলে আপনার অস্তিত্ব কিভাবে থাকবে? সুতরাং অতীত যাত্রা বোধহয় সম্ভব নয়। বিজ্ঞানীরা এই কথা বলছেন যে ভবিষ্যৎ যাত্রা সম্ভব। তো এই যে বললাম, পৃথিবীর বাইরে যে সমস্ত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ আছে, সেখানে সময়ের গতিবেগের পার্থক্য আছে। ব্ল্যাক হোল বলে কিছু স্থান আছে, যেখানে সময়কেও গিলে খায়, এত তার মাধ্যাকর্ষণ শক্তি, যেখানে 2-1টা মুহূর্ত কাটালে পৃথিবীতে কয়েক হাজার, কয়েক লক্ষ বছর পার হয়ে যেতে পারে। এখন আমাদের ভারতীয় পুরাণে, হিন্দু পুরাণে মনীষীরা বহু যুগ আগে এই কথা বলে গেছেন। এখন তো আইনস্টাইন বলেছেন, কিন্তু কবেকার মনীষীরা বলে গেছেন যে পৃথিবীর বাইরে যে সমস্ত দেবলোক, কিন্নরলোক, গন্ধর্বলোক ইত্যাদি আছে, সেখানে সময়ের গতিবেগ আলাদা। পৃথিবীতে 1 বৎসর পার হলে দেবলোকে একটা দিন পার হয় মাত্র। ব্রহ্মলোকে ব্রহ্মা চোখের পলক ফেললে পৃথিবীতে লক্ষ লক্ষ বছর পার হয়ে যায়। একটা গল্প আছে, সত্যযুগে এক রাজা ছিলেন, রাজা কুকুদভি। তিনি রৈবতক রাজ্যের রাজা ছিলেন।
তার জন্য তার কন্যার নাম ছিল রেবতী। আমাদের প্রথমে যে প্রবাদ বললাম সেই প্রবাদের নায়িকা রেবতী। রেবতী ছিলেন বহু গুণান্বিতা, সর্বগুণান্বিতা। তার জন্য রেবতীর যোগ্য পাত্র কুকুদমি খুঁজে পাচ্ছিলেন না। কার সঙ্গে বিয়ে দেওয়া উচিত স্থির করতে পারছিলেন না। তিনি মেয়েকে নিয়ে সোজা চলে গেলেন ব্রহ্মলোকে। সেখানে পৌঁছে দেখেন ব্রহ্মাজি গান শুনছেন। দুই গন্ধর্ব হাহা এবং হুহু তারা গান গাইছে। বিরক্ত করা উচিত হবে না ভেবে রাজা কুকুদমিও কিছুক্ষণ গান শুনলেন। গানের অনুষ্ঠান শেষ হলো। তিনি ব্রহ্মাজির সঙ্গে দেখা করে মনের কথা বললেন। বলে জিজ্ঞাসা করলেন, এখন আপনি বলুন, এই যে রাজাদের নাম আমি বললাম তাদের কার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া উচিত হবে? ব্রহ্মাজি হেসে বললেন, তুমি কয়েক ঘন্টা ব্রহ্মলোকে কাটিয়েছ। পৃথিবীতে বহু বৎসর পার হয়ে গেছে। ওই রাজারা আর কেউ বেঁচে নেই। ওই রাজাদের রাজত্বও নেই। সত্যযুগ পেরিয়ে গেছে, ত্রেতা যুগ পেরিয়ে গেছে, দাপর শেষ হতে চলেছে। তবে চিন্তা করো না, তুমি শীঘ্র যাও। সেখানে কৃষ্ণ এবং বলরাম আছে। ওই হলধর বলরাম তোমার রেবতীর উপযুক্ত পাত্র। কুকুদমি আর দেরি না করে ফিরে এলেন। বলরামের সঙ্গে রেবতীর বিয়ে হলো। রেবতী সত্যযুগের মহিলা। তার উচ্চতা ছিল বহু বেশি। বলরাম, হলধর বলরাম, তার কাঁধে সবসময় হাল থাকত। সেই হাল দিয়ে তিনি রেবতীর ঘাড় ধরে টেনে নামিয়ে রেবতীকে ছোট করে দিলেন। তো যোগ্য পাত্র হয়েছিল রেবতীর। রেবতীর বর বলরাম। যেমন কন্যা রেবতী, তেমন যোগ্য পাত্র হয়েছিল বলরাম। বলরাম ছিলেন গদা যোদ্ধার বীর। হাতে থাকতো গদা, তাই তাকে বলা হচ্ছে গদা হাতি। হাতে যার গদা। হাতি মানে চতুষ্পদ হস্তি নয়, আর গদা মানে মোটা সোটা নয়। গদা হাতি মানে হাতে যার গদা আছে। যেমন কন্যা রেবতী, তেমন পাত্র গদা হাতি। আশা করি সময়যাত্রার এই কাহিনী আপনাদের ভালো লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।